নমস্কার। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী একদম শেষ মুমেন্টে আরও বেশ কিছু নির্দেশ বা শর্ত চাপিয়ে দিল, যে শর্তগুলো পূরণ না করলে আপনারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। কি জানালো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কারা কারা অন্নপূর্ণা যোজনার টাকা থেকে বঞ্চিত হচ্ছেন এবং কি কি শর্তাবলী জানালো এবং আগস্ট মাসের 17 তারিখ কারা পাচ্ছেন, কারা বাদ যাচ্ছেন, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখুন, সবার প্রথমেই বলে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই নিরাশার পথে, কারণ আমরা দেখেছি রাজ্য সরকারের তরফ থেকে প্রথমে 12 পাতার ফর্ম ফিল আপ করানো হলো, যা নিয়ে বিভিন্ন মতবাদ উঠে আসলো। তারপরে সেটাকে ছোট করা হলো, ছোট করে ফর্ম ফিল আপ চালু করা হলো, তারপরে অনলাইনে চালু করা হলো, বন্ধ হলো, আবার চালু করা হলো এবং প্রচুর মানুষের একটা বক্তব্য কমেন্ট পাচ্ছি যে প্রচুর পরিমাণে তাদের এই সমস্ততে সময় গেছে, এটা আমি মানছি। কিন্তু তারপরে একটা নোটিশ আসলো, নোটিশ এসে বলা হলো, আবার একটা নোটিশ আসলো যেখানে বলা হলো আশাকর্মী বা গভর্নমেন্ট সার্ভিস যারা রয়েছে, সরকারি চাকরি, সেই সমস্ত বিষয় বলা হলো এবং শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু চূড়ান্ত ঘোষণা করলো এবং আরও কিছু ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হলো। কি কি বলা হলো, কি কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সাথে তিনি জানিয়েছেন প্রত্যেকটি যোগ্য মহিলা কিন্তু পাবে। এবার আপনাকে আগে যোগ্য হতে হবে। যোগ্য হওয়ার কি কি পর্যায়ে রয়েছে সমস্তটা বলবো এই ভিডিওটি। খুব ইম্পর্টেন্ট ভিডিও, কমপ্লিট দেখুন যাতে সমস্ত ডাউট ক্লিয়ার হয়। অন্নপূর্ণা যোজনার চূড়ান্ত নির্দেশিকা 12ই আগস্ট মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পেমেন্টের সময়সীমা এবং আপনার হচ্ছে নাগরিক হলে যে আপনি পাবেন তার বিশেষ বিষয়টা বলবো। প্রথমে বলি, 12ই আগস্ট চূড়ান্ত নিয়ম প্রকাশিত করেছে। 12ই আগস্ট যেখানে আমরা রীতিমতো দেখেছি যে 12ই আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে অন্নপূর্ণা যোজনার নিয়ম শিথিল হচ্ছে, চূড়ান্ত হচ্ছে। মূল লক্ষ্য হচ্ছে দরিদ্র এবং মধ্যবিত্ত মহিলাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, অর্থাৎ যারা দরিদ্র, আমি আগেই বলেছিলাম যে 17 তারিখ প্রথমে দরিদ্রদের দেওয়া হবে এবং সেই দরিদ্র ক্যাটাগরির মধ্যে কারা আসছে এবং তারা যাদের টাকা প্রয়োজন তাদেরই দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তেমনই জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে রাজ্যের প্রত্যেকটি পঞ্চায়েত এবং পৌরসভায় ভেরিফিকেশন লিস্ট ইতিমধ্যেই পৌঁছে গেছে প্রায় বললেই চলে এবং চূড়ান্ত লিস্টও খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। আমি যোগ্য অযোগ্যতে আসছি, তার আগে আপনারা তো অনেকেই শুনেছেন এই যে 5 দিন আগে বা 4 দিন আগে মুখ্যমন্ত্রী আবার একটা নতুন শর্ত বেঁধে দিল, যেটা অবশ্যই তিনি হয়তো ভেবে চিন্তেই করেছেন। কিন্তু এ নিয়ে আপনাদের কি মতামত রয়েছে যে হঠাৎ করে ফর্ম ফিল আপ যখন করেছিলেন তখন জানতেন না এত শর্তাবলী, হঠাৎ করে আবার টাকা পাওয়ার সময় আগস্ট মাসে এক নিয়ম, জুন মাসে এক নিয়মে টাকা পাচ্ছে, জুলাই মাসে এক নিয়মে টাকা পাচ্ছে, তারপরে আরও রিডিউস করে আগস্ট মাসে টাকা পাচ্ছে। এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়েন, কারণ আপনারা হচ্ছে জনসাধারণ। আপনাদের অনেকের প্রতিক্রিয়া শুনেছি, অনেকের ভালো এই বিষয়টাই বলেছেন, অনেকে মন্দ বলেছেন। তো আপনারা আমার দর্শক, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে বিষয়ে আপনার কি মতামত রয়েছে। বাকিটা তো বলছি, পুরো ভিডিওটা যারা জানেন না দেখুন। আপনার স্ট্যাটাসে আপনি 17ই আগস্ট টাকা পাবেন, তার 3টে বিষয়। একটা হচ্ছে অ্যাপ্রুভ লিস্ট, যদি আপনার আবেদন গৃহীত হয়ে থাকে 17ই আগস্ট শুধুমাত্র এই স্ট্যাটাসটা দেখায়, যারা ভেরিফিকেশন হয়ে গেছে তারা ধরে রাখুন প্রায় 99% চান্স রয়েছে আপনারা টাকা পাবেন। কেন 99% চান্স রয়েছে সেটা বলছি। সরাসরি সাবমিট এবং আন্ডার ইনকোয়ারি আপনারা করতে পারবেন। আপনার ভেরিফিকেশন বাকি আছে, আপনি অপেক্ষা এই মুহূর্তে করতে হবে এবং রিজেক্ট যারা তাদের বাতিল হয়েছে, কারণ ভুল তথ্য সংশোধন এবং ভবিষ্যতে টাকা পেতে পারেন যদি ভুল তথ্য হয়। আর যদি পার্মানেন্ট বাতিল হয় তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। আজ আপনার স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভায় গিয়ে আপনার নামের লিস্ট বা আপনার স্ট্যাটাসটা দেখে নিন। লিস্ট তো এখন টাঙানো হয়নি, আপনার নামের স্ট্যাটাসটা অবশ্যই দেখে নেবেন।
দেখুন, প্রথম যোগ্যতা হচ্ছে বয়সসীমা এবং লিঙ্গের, বলেছে পরিষ্কারভাবে এটা শুধুমাত্র মহিলাদের জন্য, পুরুষরা পাবেন না, এটা আমরা প্রত্যেকে জানি। তাও রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে মহিলা যারা রয়েছেন তারাই এই টাকাটা পাবেন, পুরুষ যারা আছে তারা পাবেন না। তো একই বিষয়, যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারে অনেক পুরুষদেরও অ্যাকাউন্টে টাকা গেছিলো, সেই কারণেই এই মন্তব্য। তো কাজেই শুধুমাত্র মহিলারা পাচ্ছেন এবং বয়স সর্বনিম্ন 25 থেকে 60 বছর। বয়স সর্বনিম্ন হচ্ছে 25 এবং 60 বছর। 25 থেকে, আগের বার কী হয়েছে আমি নিজেও দেখেছি এবং কিছু পরিবারের ক্ষেত্রে আমি কথাও বলেছি এবং কিছু পরিচিতও রয়েছে, যে আগে কি হতো যে হয়তো বার্ধক্য ভাতা পেতো, আগে কিন্তু বার্ধক্য ভাতা 3000 ধরে নিতে হবে, কেন লক্ষ্মীর ভাণ্ডার 1500 পেতো, লক্ষ্মীর ভাণ্ডার 1500 পেতো, একই সাথে অন্নপূর্ণা ভাণ্ডারও অন্নপূর্ণা বলছি তোমার হচ্ছে বার্ধক্য ভাতাও 1500 পেতো। টোটাল কিন্তু যারা বয়স্ক ছিল 60 বছরের ঊর্ধ্বে ছিল তারা কিন্তু 3000 টাকা করে সরকারি প্রকল্প পেত, একই সাথে দুটো প্রকল্প পেত। কিন্তু এখন সরকার বলছে দুটো প্রকল্প একসাথে দেবেন না, এক ব্যক্তি এক প্রকল্প। এটা এখন পশ্চিমবঙ্গ সরকারের ট্যাগলাইন। সেক্ষেত্রে 25 বছর থেকে 60 বছরের মধ্যেই পাবেন, 60 বছরের ঊর্ধ্ব হয়ে গেলে বার্ধক্য ভাতায় 1500 টাকা পাবেন। তো এক্ষেত্রে 25 থেকে 60 বছরেরই যারা রয়েছেন তারা কিন্তু পাবেন। যারা বার্ধক্য অন্নপূর্ণা ভাণ্ডার একসাথের জন্য আবেদন অনেকেই করেছেন আমি জানি, কারণ আগের বার পেয়েছেন বলে ভেবেছেন এবারেও আবেদন করলে পাবেন, কিন্তু পাবেন না, যে কোনো একটা পাবেন। আর তার মধ্যে আপনার বয়স যদি 25 থেকে 60 বছর হয় তবেই আপনারা অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি হিসাবে সরকারি তহবিল থেকে 3000 টাকা মাসে পেয়ে যাবেন। এবার বলে রাখি যে আয়ের সীমার কথাও বলা হয়েছে, ব্যক্তিগত বনাম পারিবারিক। দেখুন, প্রথমে মহিলাদের নিজস্ব আয়, যে মহিলা আবেদন করছে অবশ্যই মহিলারা আবেদন করবেন, যার বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে, তাই না? 25 থেকে 60 বছরের মধ্যে আপনার বয়স, আপনি আবেদন করেছেন, কিন্তু আপনি নিজস্ব কিছু না কিছু করেন, হয়তো ব্যবসা করেন, হয়তো লোকের বাড়ি কাজ করেন, হতে পারে আপনি সরকারি চাকরি করেন, তাহলে তো আপনি পাচ্ছেন না, হতে পারে আপনি কোনো প্রাইভেট জব করেন, হতে পারে আপনি ছোটোখাটো বাড়িতে বসে কিছু করেন। তো সেক্ষেত্রে আপনি যদি 10,000 টাকা বা 10,000 টাকার বেশি, 10,000 টাকা বা 10,000 টাকা প্লাস মাসে রোজগার করেন, তাও কিন্তু আপনি মাসিক আয় 10,000 টাকা যদি কম হয় তাহলেই আপনি পাবেন। যে মহিলা মাসে 10,000-এর বেশি, অনেকে দেখা যায়, আমি বলছি এটা স্বাভাবিকভাবে, এই কথাটা আপনারাও মানবে, এখন অনেকেই হয়তো পুরুষরা অনেক বাড়িতে কুঁড়ে হয়, আমি নিজের চোখেও দেখা যায় কিছু পরিবার কাজে যেতে চায় না, তার বাড়ির মহিলারা সংসারটা চালান, সেক্ষেত্রে তারা হয়তো লোকের বাড়ি 5টা বাড়ি বা 6টা বাড়ি কাজ করে, অনেকে হয়তো আয়ার কাজ করে, 5টা বাড়িও যদি প্রত্যেকটা বাড়ি থেকে যদি 2,000 টাকা বেতন পায় বা তার মাইনে পায়, তাহলে 5টা বাড়িতেও যদি করে তাহলে 10,000 টাকা তার মাসে মাইনা হয়। এবং অনেকে আছে আয়ার কাজ করে, ভাড়া বাড়িতে থাকে, আয়ার কাজ করে, ঠিক আছে, ভাড়া বাড়িতে থাকে আয়ার কাজ করে, তাদেরও কিন্তু দেখা যায় যে অ্যামাউন্টটা প্রায় 12 থেকে 13,000 হয়ে যায় অনেকের ক্ষেত্রে। আমি জানি অনেকে আয়ের কাজ করে 12-13,000 টাকা ইনকাম করে, পুরো সংসারটাকে টানে, হয়তো পরিবারে যে রয়েছে যে পুরুষ সে হয়তো অনেকেই কাজ করেন, এরকম আমরা দেখি গ্রাম অঞ্চলে বিশেষ করে দেখা যায়। তো এই ক্ষেত্রে যাই হোক, আপনার মহিলা, পুরুষের যাই ইনকাম হোক না কেন, প্রথমে বলে রাখি আপনি মহিলা, আপনার আয় যদি 10,000-এর কম হয় তাহলেই আপনি পাবেন। চাকরি, ব্যবসা, হাতের কাজ যে কোনো থাকুক না কেন, আবেদনকারীর নিজস্ব আয় 10,000 টাকা বা তার বেশি হলে অযোগ্য। এবার যদি এখন আপনি বলেন যে আমি 10,000 ইনকাম করেও করি না, পরবর্তীকালে যদি ধরা পড়েন সে বিষয়েও একটা বড় প্রশ্ন রয়েছে, সেই কারণে অনেকেই ডিক্লারেশন দিতে চায় যে আমি 10,000-এর বেশি ইনকাম করি, অনেকেই আমি দেখেছি যেখানে এটার জন্য অনেক মহিলা কিন্তু বাদ যাবেই। এবার বলে রাখি পরিবারের আয়, পরিবারের আয় কিন্তু 12 লাখ টাকা হতে হবে, পরিবারের আয় 12 লাখ টাকা, মানে ধরুন মহিলার আয় 10,000-এর কম, তাহলে আপনি যোগ্য। কিন্তু আপনার স্বামী বা আপনার পরিবারের অন্য কেউ হয়তো 12 লাখের বেশি ইনকাম করেন, মানে পরিবারের বার্ষিক আয় 12 লাখের কম হতে হবে, ফলে ফর্মে যুক্ত সদস্য, মানে আপনি যখন ডাটা লেভেল করেছিলেন, ফ্যামিলি ডাটা কানেকশানে আপনার সমস্ত পরিবারের সদস্যের তথ্য দিয়েছিলেন, সেই সদস্যের মধ্যে সমস্ত মানুষের আপনি সহ সমস্ত পরিবারের মোট আয় যদি 12 লাখ টাকার বেশি হয় তাহলে কিন্তু আপনারা বাদ যাবেন, অর্থাৎ আইটিআই কেউ ফাইল করলেও বাদ যাবেন, 12 লাখ টাকার বেশি হলে বাদ যাবেন পরিবারের। আর কেউ যদি ইন্ডিভিজুয়াল আইটিআর ফাইল করে অর্থাৎ ইনকাম ট্যাক্স দেয় তাও কিন্তু বাদ যাবে। তো এখানে একটা বড় বিষয় আমরা দেখতে পারলাম যেটা আগে ছিল না, কোনো মহিলা 10,000-এর বেশি ইনকাম করলে
এবং তার পরিবারে 12 লাখের বেশি বছরে ইনকাম করলে, এই পরিবারে যে পরিবারে 12 লাখের বেশি ইনকাম তার হয়তো প্রয়োজন পড়ে না অন্নপূর্ণা যোজনা, একেবারেই ঠিক। কিন্তু যে পরিবারের যে মহিলা 10,000 ইনকাম করে, তার পুরো বাড়িতে কেউ যদি কাজ না করে, সেক্ষেত্রে 10,000 টাকা ভাড়া দিয়ে সংসার চালানো খুব ডিফিকাল্ট হয়ে থাকে। এবং যদিও সেটা কাগজ কলমে হতে হবে, এটাও মানা রাখবে, যদি কারোর ব্যাংকে টাকা ঢোকে, মানে তথাকথিত ব্যাংকে 10,000 স্যালারি ঢুকছে, তারা তো অবশ্যই পাবেন না, কারণ প্রমাণ আছে। কেউ ধরুন লোকের বাড়ি কাজ করে, 10,000 ঢুকছে, সেটাকে এদিক ওদিক করতে যদিও পারবে। তো যাই হোক, অফিসিয়াল নিউজ, যেটা অফিসিয়াল তথ্য, মুখ্যমন্ত্রী জানিয়েছেন 10,000-এর বেশি আপনারা যদি ইনকাম করেন তাহলে পাবেন না। এটা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই জানাবেন। এটা প্রথম, কিন্তু এখন জানালাম, কোনো নোটিশ দেওয়া হয়নি, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাহলে অবশ্যই এটা হবে। সাবধানতা, ইনকাম ট্যাক্স বা আয়করের ফাঁদ। ভেরিফিকেশন গ্রিন আসল নিয়ম, বার্ষিক 12 লাখ টাকা বা তার বেশি হলে আয়কর দিতে হয় আপনাদের পরিবারে, বা কেউ যদি 12 লাখ বা তার বেশি আয় করেন তাহলে ইনকাম ট্যাক্স দিতে হবে। যদি আপনি ভুলবশত করে দেন, সেটা কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না এখন, অনেকেই বলছেন। তো ইনকাম ট্যাক্স যদি আপনি 12 লাখের ওপরে ইনকাম করেন তাহলে দিতে হচ্ছে। সাধারণ ভুল, অনেকেই টিডিএস রিফান্ড করে আইটিআই ফাইল করে করে ফেলেছেন, তারা কিন্তু ভুলবশত করেছেন, একটু চেঞ্জ করার জন্য যান বলুন যে টিডিএস রিটার্ন। আর টিডিএস রিটার্ন কি, ধরুন আপনার আর হচ্ছে প্যান কার্ড, ঠিক আছে, প্যান কার্ডে আমরা যখন কোনো সার্ভিস নিই বা কোনো কিছু করি তখন কিছু পরিমাণে টিডিএস কেটে রাখে, ধরুন 5% টিডিএস কেটে রাখে, সেটা আপনার প্যান কার্ডে জমা থাকে। এবং যখন আপনি আইটিআর ফাইল করেন, সেই টাকাটা আপনার যে ইনকাম ট্যাক্স হয়, যদি হয়, তাহলে সেটার মানে সেটাকে বাদ দিয়ে বাদবাকি টাকা আপনার ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়। বা আপনার যদি ইনকাম ধরুন 1 লাখ টাকাই হয় বছরে, 1 লাখ টাকা হয়, আপনার টিডিএস রয়েছে 2,000 টাকা, এই টিডিএস 2,000 টাকা আপনার অ্যাকাউন্টে সরকার পাঠিয়ে দেয়, যেহেতু আপনি ইনকাম ট্যাক্স পেয়ার নয়। তো অনেকে কম ইনকাম করে তাও ইনকাম ট্যাক্স ফাইল করে, তো তারা কিন্তু এই আওতায় আসছেন না, তারা অবশ্যই ওই টাকা পাবেন, ঠিক আছে। এই ভুলবশত যদি করেন, সেটাকে ঠিক করার চেষ্টা করুন। দরকার হলে আপনি কমপ্লেন রেজ করুন যে আমি ভুল করেছিলাম। আপনার পরিবারের আয় 12 লাখের নিচে হলে আপনি আয়করের দিয়ে ইয়েস করে থাকলে অবিলম্বে সংশোধন করুন, না হলে কিন্তু রিজেক্ট হবে। যারা আইটিআর ফাইলে ইয়েস করেছেন, অবিলম্বে সেটা চেঞ্জ করুন। এবার বলে রাখি, সরকারি চাকরি নিয়মে কারা যোগ্য। স্থায়ী চাকরি বা পার্মানেন্ট চাকরি যদি বলি, এই আবেদনকারী নিজে যদি সরকারি চাকরি বা স্থায়ী চাকরি করে, সরকারি চাকরি না, যদি স্থায়ী চাকরিও করে কোনো, তাহলে কিন্তু অযোগ্য। ও পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে, ঠিক আছে, স্থায়ী পার্মানেন্ট সরকারি চাকরি করে, তাহলে কিন্তু স্বামী বা পরিবারের কেউ, তাহলেও কিন্তু আপনি টাকা পাচ্ছেন না। অস্থায়ী চাকরি, মানে আপনি যদি অস্থায়ী চাকরি করেন এবং আপনার ইনকাম 10,000-এর কম অফিসিয়াল প্রমাণ হিসাবে, তাহলে কিন্তু আপনি 10,000-এর কম তথাকথিত, তাহলে কিন্তু আপনি যোগ্য। আর যার আপনার নিজস্ব ধরুন পরিবারের স্বামী বা কেউ রয়েছে, সেও অস্থায়ী কোনো চাকরি করে বা ব্যবসা করে, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম 12 লাখের কম বছরে পরিবারের, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি যোগ্য। স্বামী সরকারি চাকরি করলে স্ত্রী অযোগ্য এমন নয়, সরকারি চাকরি স্থায়ী বা অস্থায়ীর ওপর নির্ভর করছে এমনটাও নয়। স্থায়ী চাকরি বলতে গেলে আমরা সরকারি চাকরি করি, তো স্বামী যদি সরকারি চাকরি করে, সেক্ষেত্রেও কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা প্রায় থেকে যায়। ক্লিয়ারভাবে এটা কিন্তু মেনশন নেই, তাও আপনি সরকারি চাকরি করলে বাতিল হবেই। স্বামীও যদি সরকারি চাকরি করে, একটা ভালো পোস্টে স্থায়ী চাকরি করে, তাহলে কিন্তু আপনার বাতিল হতে পারে। যদি স্বামী বা আপনার পরিবারের কেউ স্থায়ী চাকরি করে, কিন্তু সেরকমভাবে সরকারি নয়, তাও কিন্তু আপনি যোগ্য টাকা পাবেন, কোনো চিন্তা নেই। এবার বলে রাখি, সম্পত্তি এবং বাড়ির নিয়ম গ্রাম আর শহরের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম। গ্রামের জন্য আলাদা, মানে পঞ্চায়েতে যারা থাকেন তাদের জন্য আলাদা, একই রকমভাবে যারা শহরে থাকেন তাদের জন্য আলাদা। তো এখানে গ্রাম পঞ্চায়েত এবং ছোট পৌরসভা অন্তত শীঘ্রই নিয়ম, আপনার যতই জমি থাকুক না কেন, 3টের বেশি পাকা ঘর থাকলে আপনি যোগ্য। ছোট গ্রাম বা পৌরসভার কথা যদি বলি, তাহলে 3টের বেশি পাকা ঘর থাকলেও আপনি কিন্তু যোগ্য। বিশেষ করে গ্রাম অঞ্চলে আপনার ধরুন খুব বিরাট অট্টালিকা নেই, 2তলা 3তলা বাড়ি নেই, সেক্ষেত্রে ঠিক আছে, জমি যদি 50 ডেসিবেলের বেশি হলেও ছাড় আছে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এবং ছোট ছোট যে পৌরসভা রয়েছে তার ক্ষেত্রে।
যেখানে গ্রাম অঞ্চল, প্রত্যন্ত গ্রাম, সেখানের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য এটা, যে যতই জমি থাকুক না কেন 3টের বেশি পাকা ঘর থাকলে আপনি যোগ্য, 50 ডেসিবেলের বেশি জমি থাকলেও যোগ্য। কিন্তু শহরের ক্ষেত্রে রুলসটা আলাদা। যেমন সাতটি কর্পোরেট এলাকা, হাওড়া, কলকাতা সহ বিভিন্ন এলাকায়, সেখানে কিন্তু কঠোর নিয়ম, 3টের বেশি পাকা ঘর এবং ছাদের ঘর থাকলে তিনি অযোগ্য, কারণ ওখানে কস্ট অফ লিভিং অনেক বেশি। সেক্ষেত্রে তারা তারা 3টের বেশি পাকা ঘর থাকলে তারা কিন্তু বাতিল হবে, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন। জমিন পরিমাণ 50 ডেসিবেলের বেশি হলে টাকা পাবেন না, এটাও ক্লিয়ার করুন। যদি জমির পরিমাণ 50 ডেসিবেলের বেশি হয় তাও কিন্তু আপনি টাকা পাবেন না। তার মানে কি, এখানে গ্রাম অঞ্চলের ক্ষেত্রে 3টির বেশি বা 3টে ঘর থাকলেও ছাড় দেওয়া হচ্ছে, জমি 50 ডেসিবেলের বেশি থাকলেও ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু শহর অঞ্চল বা কর্পোরেট এরিয়া, যেখানে সেরকমভাবে জমির দাম বেশি, প্রাইস লিভিং কস্ট অনেক বেশি, সেখানে কিন্তু 3টের বেশি পাকা ঘর বা ছাদ থাকলে আপনার বাতিল হবে। জমির পরিমাণ 50 ডেসিবেলের বেশি হলে তাও কিন্তু আপনি রিজেক্টেড হিসাবে গণ্য হবেন। তো শহরের ক্ষেত্রে আলাদা নিয়ম, পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে আলাদা নিয়ম, কর্পোরেশনের ক্ষেত্রে বা শহর অঞ্চলের ক্ষেত্রে আলাদা নিয়ম। এবারে কি অন্যান্য ভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারে ডবল সুবিধা পান কি? ধরুন অনেকে কৃষক বন্ধু পিএম কিষাণ পাচ্ছেন, তার সাথে ওই অন্নপূর্ণা ভাণ্ডার আর একসাথে দুটোই পেয়ে যেতে পারেন, কোনো সমস্যা এক্ষেত্রে বলা হয়নি। একই সাথে আপনি ধরুন মানে বিধবা ভাতা, ঠিক আছে, এবং অন্নপূর্ণা ভাতা, মানবিক ভাতা, প্রতিবন্ধী ভাতা একসাথে প্রতি মাসে 450 টাকা পাবেন। এটাও অনেকেই বলছে কিছু বলা হয়নি, কিন্তু আসল বাস্তব তা না। আপনি যদি একসাথে সরকারি সুবিধা পেয়ে থাকেন একটা, দ্বিতীয় সরকারি সুবিধা কিন্তু পাবেন না। বার্ধক্য ভাতা আর এই যে বিধবা ভাতা, এই দুটো ভাতা একসাথে অবশ্যই পাবেন না। কিন্তু এটার মধ্যে এখন একটা কনফিউশন রয়েছে মানুষের মধ্যে, যদি অফিসিয়াল নোটিশ আনলে জানবো। কারণ যেগুলো মানবিক ভাতা, যেমন প্রতিবন্ধী ভাতা, এটা একটা মানবিক ভাতা, ঠিক আছে। তো এই মানবিক ভাতা বা প্রতিবন্ধী ভাতার সাথে অন্নপূর্ণা ভাতা আপনি পেতে পারেন, ঠিক আছে, চান্সেস রয়েছে। একই সাথে ধরুন কৃষক বন্ধু, একজন কৃষক তার পেশার সাথে যুক্ত, ও পিএম কিষাণ যোজনা, সেটা একটা আলাদা প্রকল্প, ও তার সাথে অন্নপূর্ণা ভাণ্ডার মহিলার পাচ্ছেন, সেটা একটা আলাদা পোর্শন। তো দুটো একসাথে পেতেও পারে, ঠিক আছে। এটা কনফার্ম এখনও ক্লিয়ারিটি নেই, কনফার্ম কোনো নোটিশ দিলে আমরা জানাবো। মুখ্যমন্ত্রীর বক্তব্য এই ইঙ্গিত দুটো পাওয়া গেছে যে হলেও হতে পারে, কিন্তু এক্ষেত্রে হবে না, বার্ধক্য ভাতার সাথে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, এটা ক্লিয়ার করা হয়ে গেছে, ঠিক আছে। এবার বলে রাখি, কিন্তু এখানে অবশ্যই এটাও উল্লেখ করা হয়েছে রাজ্যের তরফ থেকে, অনেকবার আমরা শুনেছি যে এক ব্যক্তি এক ভাতা, এক ব্যক্তি এক প্রকল্প এক সময়, ঠিক আছে। যদিও এখন এটা উঠে আসছে, তো পরবর্তী সময় বলবে। পেমেন্টের টাইম লাইন, কবে টাকা ঢুকবে? দেখুন 17ই আগস্ট থেকেই টাকা ঢুকবে, রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আর একদিন লাগবে, আজকে পর্যন্ত ভেরিফিকেশন হবে ঠিক আছে। ফান্ড রিলিজ হবে 17ই আগস্ট থেকে, সরকারি যোগ্যদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। ব্যাংক ট্রান্সফার প্রসেস, অর্থাৎ ডিবিডি ব্যাংকের সার্ভারের মাধ্যমে টাকা ঢুকবে। তো কাজেই 17 তারিখ টাকা না ঢুকলে আবেদন বাতিল হয়েছে বা এর কোনো কারণ নেই, 13 দিন ধরে ধাপে ধাপে টাকা ঢুকবে 30শে আগস্ট পর্যন্ত, যেটা এই মুহূর্তে তথ্য রয়েছে যে 17 তারিখ থেকে 30 তারিখ অবধি টাকা ঢুকবে। 17 তারিখেই বেশিরভাগ মহিলাদের টাকা ঢুকবে সার্ভারের কারণে, এত ফান্ড একসাথে ঢোকার কারণে, কিন্তু হয়তো আপনার 17 তারিখ নাও ঢুকতে পারে, সেক্ষেত্রে আপনি ওয়েট করুন। আপনার খুব তাড়াতাড়ি 17 না ঢুকলে 18, 18 না ঢুকলে 19, 19 না ঢুকলে 20, 30 তারিখের মধ্যে, আগস্টের মধ্যে ঢুকে যাবে প্রায়। এবার এছাড়াও আপনার অ্যাপ্রুভ না হলে টাকা না পাওয়ার কারণ, অ্যাকাউন্টে না ঢোকার মূল শর্ত হচ্ছে, ধরুন আপনি অ্যাপ্রুভ হয়ে গেছে, টাকা পাননি, তার মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিডি লিঙ্ক অ্যাক্টিভ নেই। সেক্ষেত্রে অবশ্যই দেখুন যে অ্যাক্টিভ আছে কি না। যদি অ্যাক্টিভ থাকে তো ফলাফল কিন্তু ডিবিডি লিঙ্ক এবং কেআইসি আপডেট আছে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন। যদি আপনার পেমেন্ট ফেল দেখায়, জুন জুলাই মাসে সরকার পাঠানো ডিবিডি চালু নেই, না থাকে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। সেক্ষেত্রে কেওয়াইসি আছে কিনা, ব্যাংক সক্রিয় আছে কিনা, ডিবিডি আছে কিনা সেটা দেখুন, কারণ রাজ্য সরকার সমস্ত প্রকল্পের টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ঢোকাবে। সেই ক্ষেত্রে আপনার আধার কার্ডের সাথে দুটো জিনিস দেখবেন, একটা দেখবেন যে আধার কার্ড আপনার রয়েছে, এই আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা, কেমন। আর দ্বিতীয় জিনিস দেখবে, দ্বিতীয় জিনিস দেখবেন আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করেছেন, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আছে কিনা, মানে অ্যাক্টিভ আছে কিনা অ্যাকাউন্ট, সেটাও কিন্তু আপনারা দেখবেন, ঠিক আছে। তাহলে কি এইগুলো থাকলে আপনার পেমেন্ট ফেলিয়ারের যে অপশানটা থাকে সেটা হওয়ার চান্স খুবই কম, সহজেই সরকার টাকা পাঠালে একবারে টাকা ঢুকে যাবে। এবার বলে রাখি, বাতিল হওয়ার আবেদনের কারীর জন্য সুযোগ,
জুলাই মাসে অনলাইনে যাদের রিজেক্ট হয়েছিল আন্ডার ইনকোয়ারি ছিল, তাদের নিরাশ হওয়ার কারণ নেই। দ্বিতীয় সুযোগ হচ্ছে আগস্ট মাসের নিয়ম কানুন আপনার সম্পত্তি এবং চাকরির ক্ষেত্রে শিথিল হয়েছে, সেটা আপনারা জানতে পারলেন। পুরনো করার নিয়ম বাতিল হওয়ায় অনেকে নতুন নিয়মের যোগ্য হিসাবে বিবেচিত হতে পারেন বা আগস্ট বা সেপ্টেম্বর মাসে সরাসরি টাকা পেয়ে যেতে পারেন, এটাও কিন্তু মাথায় রাখবেন। নিজের জন্য অভিযোগ করারও সুযোগ রয়েছে। আপনি যদি সম্পূর্ণ যোগ্য হন, অ্যাপ্রুভ হওয়ার কথা তবুও টাকা পাননি, তবে পেমেন্টের সরাসরি অভিযোগ বা রিপোর্ট আপনি কিন্তু করতে পারবেন। সম্পূর্ণ পোর্টাল রয়েছে, যদিও আপনাদের পরে আমি দেখিয়ে দেবো। গভর্নেন্স পোর্টাল রয়েছে, সেই পোর্টালে গিয়ে আপনারা সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কমপ্লেন জানাতে পারেন এবং অন্যের কোনো জন্য অভিযোগ দিতে পারেন যে অযোগ্য ব্যক্তি বেআইনিভাবে টাকা পেয়েছেন, তার বিরুদ্ধে পোর্টালে কিন্তু আপনারা সমস্ত তথ্য দিতে পারেন। এবার বলে রাখি এক নজরে চেকলিস্ট, যেখানে আপনি পুরোটা জানুন। প্রথম হচ্ছে আপনার বয়স, যারা যারা পাবেন যোগ্যদের 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে। নিজের আয় 1 লাখের ঊর্ধ্বে হওয়া যাবে না ন্যূনতম। পরিবারের আয় 12 লাখের কম হতে হবে, আয়কর দাতা কেউ যাতে না থাকে। তারপরে পরিবারে বা নিজের কোনো স্থায়ী চাকরি থাকলে, মানে সরকারি চাকরি থাকলে বা অস্থায়ী কন্ট্রাকচুয়াল হলে, স্থায়ী চাকরি থাকলে পাবেন না, কন্ট্রাকচুয়াল হলে পাবেন। একই সাথে সম্পত্তি, গ্রামে জমি নিজস্ব ছাড় দেওয়া রয়েছে। 7টি বড় কর্পোরেশন শহর সহ 3টি পাকা বাড়ি বা জমি বেশি 50 ডেসিবেলের বেশি জমি থাকলে শহর অঞ্চলে যারা থাকেন তাদের অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া হবে না, তারা টাকা পাবে না, সেটা জানিয়েছেন। একই সাথে অন্যান্য ভাতা যদি আপনি থাকেন তাহলে কিন্তু পাবেন না। দেখা যাচ্ছে আপনার প্রতিবন্ধী ভাতা, যেটা মানবিক ভাতা আছে, সেই ভাতার সাথে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পেতে পারেন, কিন্তু আদারওয়াইজ অন্য কোনো প্রকল্পের সাথে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। এটা এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী অনুযায়ী সমস্ত তথ্য আলোচনা করলাম। বাদবাকি আপনাদের এ নিয়ে কী মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়েন। আপনারা অ্যাকচুয়ালি এই মুখ্যমন্ত্রীর ঘোষণা থেকে কতটা আনন্দিত, কতটা খুশি এবং কারা নিজেকে যোগ্য বলে এরপরও মনে করছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়েন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে ভুলেন না। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।